অভিনয় বেছে নিচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি, তখনকার ধরন অনুযায়ী সায়েন্স না পড়ে কমার্স পড়ছি, প্রত্যেকটা কোনোটা কিন্তু আমার বাড়ি থেকে কখনো মানে সেটাকে অসম্মান করা হয়নি। ভালো বলতে ছোটবেলা থেকে যা জেনেছি, মিথ্যে কথা বলতে নেই, চুরি করতে নেই, এরা তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, এরা তো সম্মান পাচ্ছে, কোথাও একটু একটু করে মানুষের মধ্যে একটা ক্ষয় হচ্ছে। দেখো, সবসময় আমি যেই মানুষটা হয়ে উঠতে চাই আমি সেই মানুষটা কখনোই নই। ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে সেই স্বর তোলার কণ্ঠ এবং জায়গাগুলোর সেই পরিসর, সেই সম্মান এখন আর নেই। আমি আমার সহযোদ্ধাকে, আমার পাশে আমার মতো একটা মানুষকে তাকে ছোট করছি, তার দিকে তাকিয়ে হ্যাঁ করে আঙুল দিয়ে দেখাচ্ছি, তাকে ইয়ে করছি, মানে ফিজিক্যালি আমি যা যা করতে পারতাম তাকে চিমটি কেটে ছিঁড়ে কামড়ে আছড়ে সেটা আমি কথা দিয়ে করছি। কোনো মানুষকে সেই কষ্টটা দেওয়া যেটা মানুষ হিসেবে মানবতা বিরোধী, তো সেটার মধ্যে আমি থাকার চেষ্টা করব। প্রত্যেক দিন আমার নিজের জীবনযাত্রাটাকে আরেকটু নতুন করে গড়ে পিটে নেওয়ার চেষ্টা করব। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? দাদা, তুমি তো অভিনয়ের জন্য বলো এবং রিয়েলিটি শো তুমি দীর্ঘদিন হোস্ট করেছো, তুমি বহু ধরনের মানুষ দেখেছো। এই সময় হয়তো আমরা এখন বলছি, আলোচনা করছি যে অন্যকে খুঁচিয়ে দিয়ে বা অন্যকে হিউমিলিয়েট করে আনন্দ দেওয়া এবং আনন্দ পাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে চারপাশে দাঁড়িয়ে। সেখানে কোনটা মজা আর কোনটা যে অপমান হয়ে যাচ্ছে, কোনটা যে বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে এবং আরেকজনের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না, আবার কখনো বুঝতে পেরেও করছি। আর পাশাপাশি আরেকজনকে ওই বাইস্ট্যান্ডার এফেক্টের মতন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, মজাটা নেয়। এই যে এটাও তো একটা মানসিক রোগ বলো বা যেটাই বলো, তুমি কিভাবে ব্যাপারটা দেখো? কারণ তুমি দীর্ঘদিন হোস্ট করেছো, মানে একটা শো তুমি জাজ করেছো, সেখানেও বেশ কিছু শো নিয়ে অনেক কমপ্লেন তো এসেছিল। তুমি কিভাবে দেখো এই প্রবণতাটাকে? কিছুদিন আগে সময় রায়নার শো নিয়ে একটা এত বড় কাণ্ড হলো। দেখো, এটাও চিরকাল খুব অন্যায়ভাবে থেকে গেছিলো। এটার শুরু যদি বলো, স্কুলে যে বুলি বয়রা থাকে, একটা দুর্বল কোনো শিশুকে ধরে নিয়ে, যে একটু সবল, যে একটু সন্ডাগন্ডা, তারা আবার একেবারেই নিরীহভাবেও চলতে থাকে। বাবা মারা করছে, ওই পাড়ার ছেলেটাকে বা আত্মীয়র মধ্যে কাউকে দেখিয়ে, ও দেখতো ওটা পারছে, তুই ওর নখের যোগ্যী নয়, তুই ওর পা ধোয়া জল খা। এই প্রত্যেকটার মধ্যেই তো একটা কোথাও র্যাগিং থাকে, একটা গ্রিলিং থাকে, একটা রোস্টিং থাকে। এর পরবর্তীকালেও আমরা অফিসে দেখেছি একটা গ্রাম্য মানে ভিলেজ পলিটিক্স যাকে বলা হতো, ওই রকম পরিবেশেও আমরা দেখেছি কোনো একজন তুলনামূলকভাবে যে সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে, জাত ধর্মের দিক থেকে কোথাও তার মনে কোনো একটু তার মনে হচ্ছে যে সে পিছিয়ে পড়া, বা সমাজ তার উপর ওই রকম একটা ট্যাগ চাপিয়ে দিচ্ছে, তাকে একটু ঘিরে ধরে নিজের শ্রেষ্ঠত্ব নিজের কাছে বা অন্যের কাছে জাহির করার জন্যে আমরা কোনো একজন দুর্বল মানুষকে নিয়ে খানিকটা, যাতে আমার নিজের মধ্যে হয়তো প্রচুর, হয়তো না মানে ওটা হয়ই প্রচুর ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে, তীরগুলো যাতে আমার দিকে না আসে, আমি আগে তার থেকে একটা ডিফেন্স মেকানিজম হিসেবে একটা পার্টির মধ্যে, একটা ক্লাবের মধ্যে, রাস্তার মধ্যে, বাসের মধ্যে, গ্রামের মধ্যে অন্য কাউকে নিয়ে হিউমিলিয়েট করলাম। তাতে সবাই বলল, বাহ, এই লোকটা খুব বুদ্ধিমান, এই লোকটা খুব শিক্ষিত, এই লোকটা সবল, এই লোকটা শ্রেষ্ঠ। কিন্তু আসলে তার নিজের ভেতরে সারাক্ষণ ধরে একটা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে এই তীরগুলো আমার দিকে আসতে পারে। সে কিন্তু বিন্দুমাত্র মজা নিতে পারে না, কিচ্ছু নিতে পারে না, সে অন্যকে নিয়ে মজা করতে ভালোবাসে। এটার গণবিনোদন বলে কিছু থাকে না, জানো তো। গণবিনোদন তৈরি করা হয় দীর্ঘদিন ধরে, এটা একটা সহজ সস্তা একটা ভঙ্গি মানুষের মধ্যে তৈরি করা হলো, এবং বিভৎসতার দিকে মানুষের যে একটা আগ্রহ থাকে, ওরকমভাবে মানুষ আস্তে আস্তে শিল্প তো, রমাপ্রসাদ বণিক আমায় একবার বলেছিলেন যে, দেখ, প্রচুর ভালো কাজ তো হয়ই, কিন্তু আগে যখন আমরা সৌম্যমিত্র, উৎপল দত্ত কিংবা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতে যেতাম, নাটকটা শুরুর আগে উত্তেজিত হয়ে থাকতাম যেই 2.5 ঘন্টা বাদে মানুষ হিসেবে আমি পাল্টে যাব, আর একটু ভালো মানুষ হব, আর একটু বেটার মানুষ হব। তা শিল্পের কাজ মানুষের তাই। কিন্তু তুমি যদি একটা পিওর ক্লাসিক্যাল গান শোনো, একটা বাঁশি শুনতে শুনতে তোমার চোখে জল চলে আসে, তুমি মানুষ হিসেবে কোথাও আরেকটু বিশুদ্ধ হলে, আরেকটু বেটার মানুষ হলে, তোমার ভেতরের যে অনেক ভালো ছিল সেগুলো, একটা ভালো সাহিত্য, ভালো সঙ্গীত, ভালো চিত্রকলা, ভালো সিনেমা, নাটক, এই জন্যেই বিভিন্ন সময়ে সংস্কৃতি বা এই
মানে কালচারাল বিভিন্ন সৃষ্টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাকে নার্চার করা হয়েছে, তার চর্চা করা হয়েছে। আরেক দল মানুষ তারা বুঝলো তাদের দিয়ে এটা হবে না, তারা তখন ওই গ্ল্যাডিয়েটারের বিভৎসতাটাই বেছে নিল, যেটা রোমে ওই জন্তু জানোয়ার দিয়ে মানুষ ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেই দেখে মানুষ হাসছে, মানুষ হাততালি দিচ্ছে। ওটারও ভেতরে আমাদের একটা একটা পাশবিক উল্লাসের একটা আগ্রহ বলো, বা ওই মানুষের মধ্যেই তো ভালো খারাপ দুটো থাকে। এইটাকে ছোটোবেলা থেকে এই যে শেখানো হয় যে না এরকম করতে নেই, অন্যকে কষ্ট দিতে নেই, ও অন্যকে খারাপ ইয়ে করো না, তার পাশে দাঁড়াও, তাকে হেল্প করো, এইগুলো ক্রমশ আজকের এই র্যাট রেসে বলো, নিজেদের বিভিন্ন রকম না পাওয়ার চাহিদা থেকে বলো, এত যে ধন বৈষম্য হয়েছে, সব জায়গা থেকে মানুষ এত ছোট হয়ে যাচ্ছে, অপমানিত হয়ে যাচ্ছে, চারপাশে দেখতে পাচ্ছে যেই মানুষগুলোর হাতে ধরো ক্ষমতা, অর্থ, তার থেকে যোগ্যতর মানুষ সেই সম্মান পাচ্ছে না, তখন মানুষ নিজের ওপর আত্মবিশ্বাস হারাচ্ছে। যে তাহলে ভালো বলতে ছোটবেলা থেকে যা জেনেছি যে মিথ্যে কথা বলতে নেই, চুরি করতে নেই, এরা তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, এরা তো সম্মান পাচ্ছে, কোথাও একটু একটু করে মানুষের মধ্যে একটা ক্ষয় হচ্ছে। সেই অবক্ষয় থেকে মানুষ তখন সেই গড়লটা, সেই থুতুটা আকাশের দিকে ছুটছে, যেটা নিজের গায়ে এসে পড়ছে। সে মানে এইগুলো করা তো কোথাও নিজেকে ছোট করা। আমি আমার সহযোদ্ধাকে, আমার পাশে আমার মতো একটা মানুষকে, তাকে ছোট করছি, তার দিকে তাকিয়ে হ্যাঁ করে আঙুল দিয়ে দেখাচ্ছি, তাকে ইয়ে করছি, মানে ফিজিক্যালি আমি যা যা করতে পারতাম তাকে চিমটি কেটে, ছিঁড়ে, কামড়ে, আছড়ে, সেটা আমি কথা দিয়ে করছি, বিভিন্নভাবে তাকে ছোট করছি, তার সম্বন্ধে বিভিন্ন কথা বলছি। সেটা পাঁচজনে ভালো একটা কথা কারো সম্বন্ধে বলা হচ্ছে, সেটা দেখবে শ্রোতা নেই, দর্শক নেই, তুলনামূলকভাবে কম। খারাপ কথা বলা হচ্ছে, লোকে তখন ওই খারাপ অপমানটা শুনে অপ্রস্তুত অবস্থায় কীরকমভাবে সে দুমড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, লজ্জা পাচ্ছে, তার জামা কাপড় খুলে নেওয়ার যে ওই যে ভয়ঙ্কর একটা মানে ভেতর থেকে নিষ্ঠুরতা, সেইটা তখন এনজয় করছে, তার উপরে একজন মন্তব্য করছে, তার উপর আরেকজন মন্তব্য করছে, এবং সবটাই সহজ হয়ে যাচ্ছে অনেকটা, সামনাসামনি তার দায় নিতে হচ্ছে না বলে আড়াল থেকে করা যাচ্ছে অনেক সময়, এটাকে আরও ফিনিয়ে তোলা হচ্ছে। যাই হোক, ভালো নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে ওই ট্রানজিশনটায় হয়তো এইটাই দাবড়ে দামামা বাজাচ্ছে। নিশ্চয়ই এরকম থাকবে না। আমি শেষ পর্যন্ত খুব আশাবাদী, শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি যে আলটিমেটলি মানুষ ভালো। এরই সঙ্গে সঙ্গে যেহেতু তুমি বললে যে ছোটোবেলা থেকে যা শেখানো হচ্ছে, আমাদের ছোটোবেলা থেকে পাঠ্যপুস্তক বলো বা মা বাবা কথায় অনেক কিছু শেখায়, মিথ্যে বলো না, এই অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা পরিবার থেকে বড় হই। কিন্তু পরিবারের ভেতরেই আমরা এমন অনেক সময় দেখতে পারি, অনেক মিথ্যাচারিতা দেখতে পারি, অনেক হিপোক্রেসি দেখতে পাই, যেটা হয়তো একটা বাচ্চা সেই সময় বুঝতে পারে না এটা হিপোক্রেসি, সে অবাক চোখে দেখে, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মনের ভেতর তো সেটা ভেতরে বীজ হিসেবে থেকে যায়। সেটাও তো কোথাও না কোথাও আজকের এই অবক্ষয়ের, বা আজকের কেন, একটা যে কোনো মানুষের মানসিক অবক্ষয়ের একটা বড় কারণ। সে তো এই দুটো দেখছে যে একই সঙ্গে মা বাবা ভালো কিছু বলছে, মৌখিকভাবে তাকে বলছে অনেকগুলো বাণী, বাস্তবায়ন নেই। দেখো, সবসময় আমি যেই মানুষটা হয়ে উঠতে চাই, আমি সেই মানুষটা কখনোই নই। আমি প্রত্যেক দিন, এটা একটা সারা জীবন ধরে আমার একটা জার্নি, আমি সেই মানুষটা হয়ে ওঠার চেষ্টা করতে পারি। তার মানে কি আমার জীবনে কখনো কোনো স্খলন থাকবে না, কোনো পতন থাকবে না? নিশ্চয়ই থাকবে। মানে আমি হাজার চেষ্টা করবো, যেরকম আমি আমার সন্তানকে কি সব ভুল থেকে বাঁচাতে পারবো? আমি চেষ্টা করব যতটা তার পায়ে কাঁটা না ফোটে, তারপর তো ফুটবে, কিন্তু আমি চেষ্টা করব কমিয়ে দিতে। আর ঠিক সেরকমই আমি প্রত্যেক দিন আমার তুচ্ছতা, আমার নীচতার বাইরে গিয়ে আমি চেষ্টা করবো আর একটু বেটার মানুষ হয়ে ওঠার। কাজেই যারা বলছেন তারা ভুল যে বলছেন তা তো নয়, তারপরেও তাদের কোনো স্খলন হলো। আমাদের এখন যেটা হয়, কেউ কাউকে কিছু বললেই সেটা জীবনের কোনো একটা ফিরিস্তি ইয়ে করে, ওই যে তুমি ওই সময় ওইটা করেছিলে, তোমার বন্ধু ওই যে ওইটা বলেছিল, তোমার আত্মীয় সেই যে একটা সময় এই কাণ্ডটা করেছিল, এবার এটা করা মানেই সেই মানুষটা সারা জীবন আর কোনো অধিকার রইল না ভালো হবার বা অন্যকে শুধরে দেবার, এটা নয়। পুরোটাকেই কীরকম জিঘাংসার মতো জেতাহারা বা আমাকে বলা হচ্ছে মানে অপমান করা হচ্ছে, এরকমভাবে দেখা হয়। কাজেই এইটা যদি ওই আমরা আমাদের চারপাশে বা পরবর্তী প্রজন্মের মাথায় ওটা ঢোকাতে পারি যে
তুমি খুব আনন্দে বাঁচো, কিন্তু অন্যকে কষ্ট না দিয়ে আনন্দে বাঁচো। যতটা সম্ভব ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করে যেও, কারণ ওইটা তো হওয়া সম্ভব নয় কখনো। ওটা তো মানে কি বলবো, যদি আমরা ঈশ্বর দেবতা এই কথা বলি, যারা সেই ধর্মে বা দেবত্বে বিশ্বাস করেন তারাও পুরাণ খুলে দেখাবেন যে সেখানটাও ক্রমাগত বিচ্যুতি হচ্ছে, ক্রমাগত বিভিন্ন অন্যায় হচ্ছে, তার মধ্যে দিয়ে জার্নি চলেছে। কাজেই আমরা ওই দাঁড়িপাল্লায় একটা মানুষকে বিচার করার সময় সেটাই বেছে নেব, তার খারাপের তুলনায় ভালো বেশি ছিল কিনা। সম্পূর্ণ তো হবে না কখনো, ওটা তো একটা ইউটোপিয়া, কিন্তু সম্পূর্ণ হবে না বলে তার ভালো হওয়ার চেষ্টা, বা তার যদি অন্য কাউকে সে বলে যে ভালো হয়ে দেখো খারাপ লাগে না, বা তাতেও ক্ষমা করলেও শান্তি পাওয়া যায়, সব সময় ঘুরে দাঁড়িয়ে মারলেই নয়, তার মানেই সে মিথ্যে হয়ে গেল না। এবার তো বাকি প্রত্যেকে তার নিজের, এটা আমি আমার দৃষ্টিভঙ্গি বলছি, কি এটাই একমাত্র দৃষ্টিভঙ্গি হবে পৃথিবী? তা তো কখনোই হবে না। বিরুদ্ধ মত থাকবে, পাল্টা যুক্তিও থাকবে। সেগুলো আমার যাতে ওই ঔদার্যটুকু থাকে যে তুমি যদি আমায় যুক্তি দিয়ে প্রমাণ করতে পারো, আমি যাতে মেনে নিতে পারি যে এই ভুলটা আমি এই কারণে করেছিলাম, আমি পরের বার এই ভুলটা না করার চেষ্টা করব। বিদ্রুপ বা তাচ্ছিল্য তো অনেক আমাদের প্রত্যেকের জীবনের একটা পার্ট। সেখানে কিছু বিদ্রুপ কিছু মানুষের বিদ্রুপ বা তাচ্ছিল্য তারা মেন্টাল হিসেবে করে, আবার কিছু বিদ্রুপ এবং তাচ্ছিল্য থাকেই শুধুমাত্র মানুষকে খুঁচিয়ে দেওয়ার জন্য, তার মধ্যে না থাকে কোনো সদিচ্ছা যে রেকটিফাই করে দেবো মানুষটাকে। এই জায়গাটায় তোমাকে প্রশ্নটা করার কারণ হচ্ছে ওপেনটি বায়োস্কোপে তোমার ক্যারেক্টারটা আমার অত্যন্ত প্রিয় একজন ক্যারেক্টার। মেন্টার তোমার কাছে, তোমার জীবনের সেরা মেন্টার কি, এবং তোমার কাছে মেন্টার ব্যাপারটা এখন কতটা এক্সিস্ট করে, এবং তাদের মধ্যে কি কি গুণ তুমি দেখতে পাও বা দেখতে চাও? আমি এখন এমন একটা এজে অলরেডি চলে এসেছি, এখন তো আর মেন্টার বলতে আমার আর নতুন করে পৃথিবী, জীবন, সিনেমা, সংস্কৃতি, সৃষ্টি, এগুলো তো বিভিন্নভাবে আমাকে শেখায় এখনও, সেটা তো শেষ দিন অবধি শিখিয়ে যাবে। কিন্তু একদম গড়ে ওঠার সময়টা যদি বলো, তাহলে সেদিক থেকে আমি লাকে বিশ্বাসী নই, কিন্তু কোট আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করি, কারণ আমি একটা স্কুল পেয়েছি, তাতে অপূর্ব সব শিক্ষক পেয়েছি যারা আমাদের দুর্ধর্ষভাবে পিটতেন, এবং সেই ঠ্যাঙানোর সাথে সাথে তারা এটাও বুঝিয়ে দিতেন তাদের সেই দাবিটা রয়েছে, বা তারা আমাদের শুধরে দেওয়ার চেষ্টা করছেন বলেই গায়ে হাতটা তুলতে পারছেন, এবং তার জন্য আমাদের কোনো রকম ডিপ্রেশন আসতো না। হ্যাঁ, তার জন্য কোনো রকমভাবে ভেঙে পড়তাম না, মনে করতাম না যে ওটা মনুষ্যত্বের অপমান হচ্ছে। এবং সেরকম তো অনেকে আছেন আমার স্কুলের, আমাদের বালিগঞ্জ গভর্নমেন্টে পড়তাম, শৈলেশবাবু এবং দেবব্রতবাবু এবং দীপকবাবু, এই তিনজন টিচারের নাম প্রত্যেক আমাদের সেই সময়কার আগে পরের সমস্ত স্টুডেন্টরাই বলবে, এবং সত্যি শ্রদ্ধা হওয়ার মতো ছিল। আর আমার অল্প বয়সে বাবা মারা গেছেন, বাবা এবং মাও আমার জীবনে ওই রকমই দুজন, যারা আমাকে উদারভাবে বড় হতে অনেকটা সাহায্য করেছে। তার কারণ আমাকে জীবনের সব কিছুই আমি নিজের ডিসিশনে বেছে নিয়েছি, এবং অনেক কিছুই তখন আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চতুর্পার্শ্বিক সবার মনে হচ্ছে যে আমি জীবনে ভুল করছি, সেগুলো এই অভিনয় বেছে নিচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি, তখনকার ধরন অনুযায়ী সায়েন্স না পড়ে কমার্স পড়ছি, প্রত্যেকটা কোনোটা কিন্তু আমার বাড়ি থেকে কখনো সেটাকে অসম্মান করা হয়নি। এবং আমি ঈশ্বর বিশ্বাসী নই, কিন্তু আমার মা অসম্ভব ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু আমি যে বিশ্বাসী নই সেটার জন্য কখনো আমাকে ছোট করেননি, এবং এইটা নিয়ে আমরা কখনো বিতর্ককে এমন জায়গায় নিয়ে যাইনি যুক্তির বাইরে। ওই সম্রাট অশোক শেখাতেন, বা ওই রকম তখনকার দিনে প্রচুর এরকম বিতর্ক সভা হতো, কারণ রাজারা অনেকেই পড়াশোনা করার সুযোগ পেতেন না, তারা অল্প সময়ে 7 দিনের একটা বিতর্ক সভা থেকে, এখন যেরকম সেমিনার হয় ওই রকমই ডিবেটও এখনও হয়, কিন্তু সেটার মধ্যে ব্যক্তিগত আক্রমণ থাকতো না, একদম সেটার মধ্যে বলাই থাকতো যে কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবে না, যদি যুক্তি দিয়ে প্রমাণ হয় তাহলে মেনে নিতে হবে। এবং এই বিতর্কটা কিভাবে ইগোর বাইরে রেখে কিভাবে করতে হয় গ্রেসফুলি এবং ন্যায় এবং যুক্তিকে সম্মান জানিয়ে, সেটাও তখন একটা শিক্ষার মধ্যে ধরা থাকতো। তা সেগুলো যে কোনো কারণেই হোক কমে এসছে। তখনও কি একজন পণ্ডিত মানুষের ইগো থাকতো না? তিনি যখন বিতর্কে হেরে যেতেন তারও কি সেটা যোদ্ধার হারের মতোই ধরা হতো না? কিন্তু ধরনগুলো না অন্যরকম ছিল। যাই হোক,
সেটাও যে অন্যরকম ছিল আমি তো পড়েছি, আমি তো আর দেখিনি নিজের চোখে, একরকমভাবে আমায় দেখানো হয়েছে বলে দেখেছি। তা কিন্তু আমি সেভাবে দেখতে পছন্দ করব, যে যুক্তি এবং ন্যায়কে দিয়ে, মানে যেটা আমি বললাম যে আমি নিরীশ্বরবাদী, কিন্তু নিরীশ্বরবাদী কেউ যদি আমাকে সত্যি সত্যি এমনভাবে বোধ এবং যুক্তির জায়গায় পৌঁছে দিতে পারেন যাতে আমি ওটা অনুধাবন করি ব্যক্তিগত আক্রমণের বাইরে গিয়ে, তাহলে আমি ঈশ্বর বিশ্বাসী হব। মানে যুক্তিবাদ মানে কিন্তু গোয়াড়পানা নয়, মানে সেটা কোনো দিকেই গোয়াড়পানা নয়। সেই মানে আমি এখনো সেরকমভাবে অনুভব করিনি, বুঝতে পারিনি, সেই জন্যে আমি বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে ওটা ছাড়াই আমার জীবন চলে যাবে। যাই হোক, তা কিন্তু আমাকে জীবনে সেখানে মা আমার ওই ধর্মাচরণ এবং সব কিছু সুষ্ঠুভাবে করছেন, আমি আমারটা করছি। কাজে সেই রকম একটা পরিবেশে আমি বড় হয়ে উঠেছি এবং আমার মনে হয়েছে যে ওটা খুব জরুরি, যে এটা মেনে নেওয়া যে পৃথিবীতে আমাকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে না এবং বিরুদ্ধ মত থাকবেই। অ্যাবসলিউট ঠিক ভুল বলে কিছু হয় না। তবে প্রায় শেষের দিকেই আছি, যে প্রশ্নটা না করলেই নয় সেটা হলো, আমরা তো গুপিগাইন বাঘাবাইন দেখেছি, হীরক রাজা দেখেছি, যেগুলো আদ্যপান্ত পলিটিক্যাল স্যাটায়ার। এই সময় দাঁড়িয়ে আর পলিটিক্যাল স্যাটায়ার তৈরি হয় না। বহু স্ট্যান্ড আপ কমেডিয়ানরা জেলে চলে যাচ্ছে, তাদের ওপর এফআইআর লজ করা হচ্ছে, তারা পলিটিক্যাল জোক ক্র্যাক করে বলে। এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, এটা কি কোথাও না কোথাও ওই পলিটিশিয়ানদের মেনে নেওয়ার ক্ষমতাটা কমে গেছে বলে, নাকি সবাই মোটামুটি একই জায়গায় আছে? সবাই মোটামুটি একই জায়গায় আছে। মানে দেশে বিদেশে বহু এরকম ইনসিডেন্ট রয়েছে যে কার্টুনিস্ট বা কমেডিয়ানদের, বা যারা তখন তো স্ট্যান্ড আপ কমেডির জায়গা ছিল না, যারা কালাম লিখতেন, বা বিশেষত কার্টুনিস্টরা তখন ভীষণ রকমভাবে বিভিন্ন রাজনৈতিক স্যাটার বা পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করতেন এবং খুব আগ্রহ নিয়ে কিন্তু যাদের সমালোচনা হচ্ছে তারাও সেগুলো পড়তেন, পেট্রোনাইজ করতেন। আলটিমেটলি তাদের ওই বিরুদ্ধ স্বরের জায়গাটা কিন্তু খোলা রাখতেন, সমালোচনার জায়গাটা খোলা রাখতেন। এবার সারা পৃথিবী জুড়ে আরও অনেক কিছু অদল বদল হওয়ার মতো, লোকের সহ্য করার ক্ষমতা কমে গেল, লোকের বিরুদ্ধ মত নেবার ক্ষমতা কমে গেল, এবং এখন যেটা দাঁড়িয়েছে সেটা তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কাজেই যা যা ছিল সেগুলো ক্রমশ এখন আবার যদি কখনো ফিরে আসে ভালো। তুমি শুধু যে এটার কথা বলছো, জার্নালিজম কি বদলে যায়নি? সেটাও গেছে, কিন্তু মানে অনেক তো একই জায়গায় দাঁড়িয়ে একই কথা বলতে হচ্ছে, এরকম জায়গায়ও দাঁড়িয়েছে। মানে দেখো, তোমার আর আমার মধ্যে তো আলাদা কোনো ইয়ে নেই। তুমি পেশা হিসেবে একটা জায়গা বেছে নিয়েছো, আমি যদি পেশা হিসাবে নিতাম, তুমি যদি আজকে অভিনয় করতে বা তুমি যদি অন্য কোনো পেশায় থাকতে, এইটাই তোমার দিকে ঘুরে যেত। তোমার যা যা অসুবিধে, আমার যা যা অসুবিধে, চারদিকে সবার অসুবিধে, সেগুলো একই জায়গায় রয়েছে। তো সেগুলো সম্বন্ধে সহনশীলতা এমন কমে গেছে, এবং ধরো একটা লোকের অনেক কথার থেকে ছোট্ট একটা 3 সেকেন্ডের একটা কিছু বার করে এনে সেটার একটা অপব্যাখ্যা এবং তার গালাগালি, চাপান, উত্তর, টিআরপি, অমুক তমুক, এগুলো এমন একটা ভয়ঙ্কর জায়গায় গেছে, সত্যি সত্যি একটা মানুষ মানে বড় সমালোচনা তো ছেড়ে দাও, হা করতে ভয় পায়। মানে প্রতি মুহূর্তে তার ওই বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাওয়াটার থেকে, মানে আমি তো অন্তত, আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, যেগুলো আছে সেগুলো সব ফেক, এবং আমার তো মনে হয় কোনোটাই দরকার নেই বাবা, আমার প্রশংসাও দরকার নেই, নিন্দাও দরকার নেই, কাজ এলে সিনসিয়ারলি কাজ করব। এছাড়া বাকি কোনো অমরত্বের লোভ বা মানে আমি কিছু মহান সৃষ্টি করছি না, লোককে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, সৎভাবে বাঁচার চেষ্টা করছি, সৎভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে আমার নিজের অন্য কোনো জায়গা আমি নিজে বিরাট কিছু আছে বলে মনে করি না। আমি চেষ্টা করব কোনো মানুষের যেন কষ্ট না হয়, মানে সেই কষ্টটার মধ্যে ওই কষ্টটা পড়ে না যে আমি কারো সমালোচনা করে ফেললাম, সেই কষ্টটা তিনি কষ্ট পেলেন, তা নয়। মানে আমি বলছি কোনো মানুষকে সেই কষ্টটা দেওয়া যেটা মানুষ হিসেবে মানবতা বিরোধী, তো সেটার মধ্যে আমি থাকার চেষ্টা করব প্রত্যেক দিন। আমার নিজের জীবনযাত্রাটাকে আরেকটু নতুন করে গড়ে পিটে নেওয়ার চেষ্টা করব। এটার বাইরে মানে কার্টুনিস্টের যে অবস্থা হয়েছে, সাধারণ মানুষের যে অবস্থা, জার্নালিস্টের যে অবস্থা, প্রত্যেকেই ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে সেই স্বর তোলার কণ্ঠ এবং জায়গাগুলোর সেই পরিসর, সেই সম্মান এখন আর নেই। যতদিন না সেটা কোনোভাবে ফিরে আসতে পারে নেই। মানে আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট নই, আমি সেই অর্থে আমি জানি যে আমার দাবি তোলা শুধুমাত্র খানিকটা হাওয়া গরম করবে, তার বাইরে কিচ্ছু বদলে দেবে বলে আমি আর বিশ্বাস করতে পারি না।
কাজে বিশ্বাস করতে পারি না, আমি চুপ করে থাকাতেই বিশ্বাসী। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।